দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধ বাড়ল ৬ জুন পর্যন্ত। নজরদারিতে সীমান্তের ৭ জেলা। ফাইজারের করোনা টিকা আনা নিয়ে বিভ্রান্তি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৩ ধরনের তথ্য। সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে ২টি ভবন। ঝুঁকিপূর্ণ আরও ২৪টি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা। মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা। রংপুর ও নরসিংদীতে গ্রেফতার ৩। সংবাদে এছাড়াও থাকছে, নতুন বাজেটে এডিপি বরাদ্দ থাকছে ২,২৫,৩২৪ কোটি টাকা। সঠিক ব্যবহারের তাগিদ। দেশে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আগের সব শর্ত বহাল রাখা হয়েছে। অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। হোটেল রেস্তোরাঁয় ফাঁকা থাকবে অর্ধেক আসন। দোকান ও শপিং মল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্ত জেলাগুলোতে লকডাউন জারির বিষয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। গণপরিবহন, বাজার, হোটেল, রেস্তোরাঁ কার্যত সবকিছুই খোলা। তবে কঠোর শর্তমানের ঘোষণা দিয়ে মানুষের কার্যক্রমে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সংক্রমণ ৫% কাছাকাছি নিতেই চলমান বিধিনিষেধের পরিসীমা বাড়ানো হয়েছে। তো এটা একটা বড় রকম আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ টোটালি যদি স্বাভাবিক অবস্থায় আমরা নিয়ে আসতে পারতাম তাহলে, কিন্তু আমরা চাচ্ছি যে 5% আসার পরে কিন্তু এই যে আমাদের চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে করে আমরা কাজকর্মগুলো করতে পারি যেটুকু সম্ভব। আর স্কুল কলেজ আমরা বন্ধ রেখেছি, অফিসগুলো বন্ধ রেখেছি। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সংক্রমণ পরিস্থিতি অনুকূলে না এলে বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়া সীমান্ত ঘেঁষা জেলায় কঠোর স্বাস্থ্যবিধি মানার কথা জানান তিনি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সংক্রমণ বেশি এমন জেলায় লকডাউনের বিষয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। যদি সেখানে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, ওই জায়গাগুলোতে চলাফেরার উপর আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো, যেটি আমরা করেছি তাৎক্ষণিকভাবে। সম্ভবত স্থানীয় পর্যায়ে এটা বোধহয় করা হবে, যতদূর মনে হলো। এটার কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এদিকে বাগেরহাটের মংলা উপজেলায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় রবিবার থেকে এই উপজেলায় ৮ দিনের লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানে আক্রান্তের হার শতকরা ৭৩.৮%। আপনারা জানেন যে গত এক সপ্তাহে আমাদের মংলা উপজেলায় করোনা রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ফলে রবিবার থেকে আমরা এই ব্যবস্থা কার্যকর করার ব্যবস্থা করছি। গত ৪ দিনে ১২০টি নমুনা পরীক্ষায় ১০০টি পজিটিভ এসছে, যেটা একটু বেশ বেশি। সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের সঙ্গে ৩৬টি সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ২ সপ্তাহ বাড়িয়েছে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় মারা গেছে আরও ৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৫৮৩। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় ১৪,২৭৭টি। এর মধ্যে ১,৪৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ১০.১১। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭,৯৮,৮৩০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ৭,৩৮,৮০৫ জন। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,৩৯৭ জন। ফাইজারের করোনা টিকা আসা নিয়ে রবিবার দিনভর বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আজ রাতে আসছে টিকা। এর ১ ঘন্টা পর অধিদপ্তরের মুখপাত্র জানান, টিকা আসতে কয়েকদিন দেরি হবে। আর বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, টিকা আসছে সোমবার রাতে। করোনা প্রতিরোধে দরিদ্র ও মধ্যম আয়ের দেশে বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ সহ ১৯৮টি দেশ। প্রথমে সিদ্ধান্ত হয় ১৪২টি দেশকে টিকা দেওয়ার। সেই হিসেবে বাংলাদেশ শুরুতে ফাইজার বায়োএনটেকের তৈরি ১,৬২০,০০০ ডোজ টিকা পাচ্ছে।
কদিন থেকেই স্বাস্থ্য বিভাগ জানিয়ে আসছে 30 মে রাতে দেশে আসবে এ টিকা। রবিবার দুপুরেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান নির্দিষ্ট সময়ে আসছে টিকা। আমরা যতদূর জানি যে আজকে রাত্রে ফাইজার টিকা আসবে এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা করে রাখছি। প্রয়োগের ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দেব সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা মন্ত্রী মহোদয়ের সাথে আগামী দিন এটা নিয়ে সভা আছে, কালকে সেটা সিদ্ধান্ত হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন জানান ফাইজারের টিকা আসছে না, বেশ কয়েকদিন সময় লাগবে। ফাইজারের ভ্যাকসিনটা এটা কিন্তু বাংলাদেশ আজ পাচ্ছে না, এটা কিছুটা দেরি হতে পারে। এখান থেকে আসার সম্ভাবনাটা এমনও হতে পারে আগামী 10 দিন 12 দিনের মতো লেগে যেতে পারে, যেখানে এই ফাইজারের ভ্যাকসিনটি আমরা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল করতে পারবো। পরে তিনি আবারও গণমাধ্যমকে জানান পরিবহন সমস্যা দূর হওয়ায় রবিবার রাতেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসছে টিকা। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর স্বাস্থ্য মহাপরিচালকও একই কথা জানান। আসছে তো, আমি তো যতটুকু জানি আজকে রাত্রে 11:30টার সময় আসবে। তবে একই দিন মোবাইল খুদে বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান কোভ্যাক্সের টিকা আসছে সোমবার রাতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দিতে তালিকা করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুস সালিহিন। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে এক সভা শেষে তিনি এই কথা জানান। ভ্যাকসিনেশনটা দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয় একটা লিস্ট তৈরি করবে এবং ওইভাবে যখন ভ্যাকসিনেশন অ্যাভেলেবল হবে তখন আমাদের বিদেশগামী কর্মী এবং বিদেশ গমন ইচ্ছুক কর্মীদেরকে এটা দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটে ভূমিকম্পে 2টি ভবন হেলে পড়ার পর আরও 24টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মেয়র। 2 দিনে 6 বার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সিলেটের মানুষ। সিলেটে সবশেষ ভূকম্পনটি অনুভূত হয় রবিবার ভোররাত 4:35। স্থায়ী ছিল 13 সেকেন্ড। এ নিয়ে 18 ঘন্টায় জেলায় 6 বার ভূমিকম্প হয়েছে। যেটা ইস্ট সাইডে যেটা আছে সেটা হলো যে আমাদের পারমিট আর্ট বলতে লাইন আছে সেই বরাবর। এই কারণে দুই অঞ্চলেই সিলেটের পাশাপাশি এবং সিলেটের জন্য শহর হিসেবে সিলেট শহরটা এই জন্য ঝুঁকিপূর্ণ। অল্প সময়ের মধ্যে বারবার ভূমিকম্প হয় আতঙ্কিত স্থানীয়রা। এতদিন মানুষ এই দিকে তাকায় নাই, কালকে ভূমিকম্প দিছে 6 বার, যার কারণে মানুষ আতঙ্ক, এই দিকে তাকায় আর বলে যে বিল্ডিং বেঁকা হয়ে গেছে। শনিবারের ভূমিকম্পে নগরীর পাঠানটোলা দর্জিপাড়া এলাকায় 2টি 6তলা ভবন হেলে পড়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে বন্দরবাজার, জিন্দাবাজার সহ নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন সিটি মেয়র। আমাদের 24টা আমাদের সরকারি ভবন 24টা, তো এই 24টাকে আমরা জানাচ্ছি ফিজিক্যালি গিয়ে আর সবাই সহযোগিতা করতেছে। তো যানমালের রক্ষার স্বার্থে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি যাতে মানুষের ক্ষতি না হয়। সিলেটে শনিবার সকাল 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হতে পারে, তবে তা কখন হবে নিশ্চিত নয় বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাখাওয়াত হোসেন। ক্ষয়ক্ষতি কমাতে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি এবং উদ্ধারকারী সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর পরামর্শ তার। সিলেটের উত্তরাংশে একটি বড় ধরনের ফল্ট বা চ্যুতি রয়েছে, যার নাম হচ্ছে ডাউকি ফল্ট। অতীতে আমরা দেখতে পাই যে এই এলাকায় 3টি বড় ভূমিকম্প হয়েছে। তার মধ্যে 1853 সালের দিকে একটি ভূমিকম্প হয়েছে, যেটা কাচার ভূমিকম্প নামে অবস্থিত, এবং সেটি সবচেয়ে 7.5 মাত্রা সে ভূমিকম্পটি হয়েছিল। ঝুঁকিপূর্ণ পাহাড় আছে যেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে। এই সব পাহাড়ের পাদদেশে তারা যাতে কোনো ঘরবাড়ি তৈরি না করেন, এবং লোকাল যে আমাদের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট টিম আছে তারা যাতে আমাদের লোকাল জনগণকে, বিশেষ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যথাযথভাবে ট্রেন আপ করে, সুতরাং তারা যাতে এই ধরনের কোনো দুর্যোগ যদি হয় সেই দুর্যোগ সময়ে তারা কিভাবে আমাদের সাধারণ জনগণকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারবে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। মোবাইল ব্যাংকিং সেবা নগদের করা মামলায় তদন্ত নেমে এমন শতাধিক ঘটনা পেয়েছে গোয়েন্দা পুলিশ। রংপুর ও নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে।
শিক্ষার্থী ঝরে পড়া রোধে উপবৃত্তি চালু করে সরকার। শিক্ষার্থীদের হাতে সরাসরি এই টাকা পাঠাতে ব্যবহার করা হয় মোবাইল ব্যাংকিং মাধ্যম। তবে কিছু শিক্ষার্থী নিয়মিত টাকা পাচ্ছেন না এমন অভিযোগ পেয়ে মামলা করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ। তদন্তে নেমে ৩ প্রতারকের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। 2জনকে রংপুর এবং 1জনকে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। যখন একটা নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তখন একটা নাম্বার আসে আর কি, SMS আসে। সেই SMSটা শুধু একবারের জন্য আসে, ওটার জন্য একটা ভ্যালিড সময় থাকে, যেটা 30 সেকেন্ড পর্যন্ত মানে এটা থাকবে। সো ওই নাম্বারটা যদি কারোর সাথে আমি শেয়ার করি, সো ওই নাম্বারটা ইউজ করে চাইলে আমার অ্যাকাউন্টের টাকাটা উনি নিয়ে নিতে পারেন। পুলিশ বলছে বিভিন্ন জেলায় সক্রিয় এ ধরনের চক্র। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এ সম্পর্কে ধারণা কম থাকায় সহজে এর সুযোগ নিচ্ছে প্রতারকরা। এটা দীর্ঘদিন যাবৎ করে আসছে এবং এইভাবে প্রায় শতাধিক আমরা ভিকটিম পেয়েছি যারা ভিকটিমাইজড হয়েছে। তো এই প্রতারক চক্র যেটা করে প্রাথমিক অবস্থায় তারা করে কি, তারা কোনো শিক্ষা অধিদপ্তর অথবা শিক্ষা বোর্ড অথবা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা স্টুডেন্টদের অভিভাবকদেরকে প্রথমে ফোন করে, পরে স্টুডেন্টদের সাথে কথা বলে তার কাছ থেকে তার নাম ধাম আগেই জেনে নেয়। আর্থিক প্রতারণা রোধে সক্রিয়ভাবে কাজ করছেন গোয়েন্দারা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2021-22 অর্থ বছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে 336 কোটি 14 লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ সংসদ সচিবালয় কমিশনের 32তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় উপনেতা GM কাদের। বৈঠকে 2022-23 অর্থ বছরে 359 কোটি 67 লাখ টাকা ও 2023-24 অর্থ বছরের 384 কোটি 85 লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। 2021-22 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। স্বাস্থ্য খাতে সম্ভাব্য বরাদ্দ 17,307 কোটি টাকা। বিশ্লেষকেরা বলছেন, করোনার আঘাত মোকাবেলা ও চলমান উন্নয়ন কার্যক্রমের গতি অব্যাহত রাখতে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকার বেশি ব্যয়ে চলছে পদ্মা সেতু নির্মাণের কাজ। পদ্মা সেতুতে রেল সংযোগ, মেট্রো রেল প্রকল্প, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, হজরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ সহ দেশ জুড়ে চলছে পরিবহন ও যোগাযোগ খাতের বিপুল কর্মযজ্ঞ। আগামী বৃহস্পতিবার 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবে সরকার। 6 লাখ কোটি টাকার বেশি আকারের এই বাজেটে 2,25,324 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP বরাদ্দ রাখা হচ্ছে। আর উন্নয়ন বাজেটের শতকরা 27.47 ভাগ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। টাকার অঙ্কে এর পরিমাণ 61,631 কোটি। আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট যেগুলি আমাদের অর্থনীতির মেরুদণ্ড হওয়ার কথা, সেগুলি কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয় নাই, তার মানে অর্থ খরচ হয় নাই। সেই হিসাবে আমি বলবো ফোকাসটা ঠিকই আছে। বড় বড় 6টা মেগা প্রজেক্টই সবচেয়ে বড় বরাদ্দ। নতুন কোনো প্রজেক্ট না নিয়ে চলমান কাজটাকে দ্রুতভাবে শেষ করার যে প্রয়োজনীয় অর্থায়ন, তার যোগানটা এখানে আছে। এই খাত ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে 45,668 কোটি, গৃহায়ন ও কমিউনিটি খাতে 23,747 কোটি, শিক্ষায় 23,178 কোটি এবং স্বাস্থ্য খাতে 17,307 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, বাজেটে করোনা বাস্তবতায় স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো এবং অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগ ভালো, তবে বাজেটের অর্থ ব্যয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। সামাজিক যে খাতগুলো আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা অথবা সামাজিক সুরক্ষা, আমরা দেখছি যে এই জায়গা কিন্তু বছরের পর বছর বড় ধরনের কোনো সংস্কার হচ্ছে না। এবং বিশেষ করে স্বাস্থ্য খাতের যে সমস্যা, সেটা আমরা খুব একদম চোখের সামনে জাজুল্যমান আমাদের কাছে, যে অতিরিক্ত বরাদ্দ দিয়েও কিন্তু সেই বরাদ্দ খরচ করা যাচ্ছে না, অর্থাৎ ক্যাপাসিটি বাড়ে না। যতটুকু সম্ভব আমাদের এই সংস্কারের বিষয়গুলো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। বাজেটে সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে 3,587 কোটি টাকা। এটি মোট উন্নয়ন বাজেটের মাত্র 1.59 ভাগ। বিশেষজ্ঞদের মত, করোনাকালীন বাস্তবতায় গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান দূর করতে নজর দেওয়া প্রয়োজন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।
দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার সাথে অন্যায় আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। রবিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে দোয়া ও রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এই জ্বর হয়তো বা আর আসবে না, কারণ তারা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। বারবার করে বলা হয়েছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। বারবার করে বলা হয়েছে যে তাকে নিঃসন্দেহে একটা অ্যাডভান্স হসপিটালে সেন্টারে তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। আওয়ামী লীগ সচেতনভাবে উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আমাদের যে মুক্ত সমাজ ব্যবস্থা থেকে হরণ করা হয়েছে, মুক্ত সাংবাদিকতা থেকে হরণ করা হয়েছে এবং একটা নির্যাতনমূলক, নিবর্তনমূলক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ কাজ করতে হবে। ফখরুলের অভিযোগ, প্রতিহিংসার কারণেই সরকার বিএনপি নেত্রীকে বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে না। আফরোজা আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার প্রতিহিংসার রাজনীতি করে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করা হচ্ছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে। রবিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতি সরকার করে না। প্রকৃতপক্ষে বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বলদিয়ায় পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুগুলো সমবয়সী মামাতো, ফুফাতো বোন এবং প্রত্যেকের বয়স 6 বছরের নিচে। এলাকাবাসী জানায়, বাড়ির সাথে লাগোয়া সংকোষ নদীর একটি শাখার ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় পর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওয়ালটনের কোনো ডিভাইস কিনলে 2 থেকে 1 লাখ টাকা শিক্ষাবৃত্তি পাবে ছাত্রছাত্রীরা। 1 জুন থেকে আগামী 3 মাস ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট, পিসি, ডেস্কটপ অথবা অল ইন ওয়ান কম্পিউটার কিনলেই তারা এই বৃত্তি পাবে। রবিবার ঢাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে ভার্চুয়ালি ওয়ালটন ল্যাপটপ কোটি টাকার বৃত্তি প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ওয়ালটন ডিজি টেকের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ অনুষ্ঠানে অংশ নেন। ছিলেন সংস্কৃতি কর্মীরাও। ইসলামী ব্যাংকের 374তম শাখা চালু হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জে। রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলা ভার্চুয়ালি নতুন এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় ইসলামী ব্যাংকের 6টি নতুন উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। করোনা মহামারীর মধ্যে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে ডিজেবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। এতে তাদের সহায়তা করছে ধামাকাশপিং.com। রবিবার গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে 260 জন প্রতিবন্ধীর মাঝে খাদ্য বিতরণ করে DRRA। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক SM রাকিবুল ইসলাম, DRRA-র অ্যাডভোকেসি ও কমিউনিকেশনস উপদেষ্টা স্বপন রেজা, প্রকল্প পরিচালক মোকলেসুর রহমান ভূঁইয়া এবং ধামাকাশপিং.com-এর CEO সিরাজুল ইসলাম রানা ও হেড অফ HR নাজিয়া রহমানও এই কর্মসূচিতে অংশ নেন। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই।
স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। ভারতে করোনায় মৃতের সংখ্যা 3,25,000 ছাড়িয়েছে। দিল্লিতে লকডাউন 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। ব্রাজিলে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগের সমালোচনা করে দেশটির অন্তত 16টি শহরে বিক্ষোভ হয়েছে। ভারতে টানা তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক শনাক্ত 2 লাখের নিচে রয়েছে। কমেছে মৃত্যু সংখ্যাও। 24 ঘন্টায় মারা গেছে 3,460 জন। তবে রাজধানী দিল্লির লকডাউন 7 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কিছু উৎপাদন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শর্ত মেনে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ব্রাজিলে করোনা সংকটের জন্য প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দায়ী করেছে দেশটির জনগণ। রাজধানী ব্রাসিলিয়ার কংগ্রেসের সামনে বলসোনারোর অভিশংসনের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার জনগণ। এ পর্যন্ত ব্রাজিলে করোনায় 4,61,000 জন মারা গেছে। এদিকে যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের সংমিশ্রণে সৃষ্ট করোনার নতুন সংস্করণকে মারাত্মক বলে মন্তব্য করেছেন ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী গুয়েন থান লং। নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে এই সংস্করণটি দেখা গেছে। সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে করোনা রোগীর চাপ সামলাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের। শনিবার বিশ্বে করোনা ভাইরাসে মারা গেছে 10,874 জন। এ সময় আক্রান্ত হয়েছে 4,90,321 জন। সুস্মিতা আনোয়ার, দীপ্ত বার্তাকক্ষ। আফগানিস্তানের কাপিসা প্রদেশে বিয়ের আসনে মর্টার হামলায় নারী ও শিশু সহ অন্তত 6 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তাগাব জেলায় চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাগাব এলাকায় আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে। পুলিশ জানায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। এই হামলার জন্য তালিবানকে দায়ী করছে পুলিশ। এদিকে চারিকার প্রদেশে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়ে আল বিরুনি বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও 11 জন। খেলার খবর। নওগাঁর রানীনগরে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবলার খুঁজে বের করতে সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার রানীনগর উপজেলার শেরেবাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে 8টি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে বড়গাছা ইউনিয়ন পরিষদ দলকে 3-0 গোলে হারায় সদর ইউনিয়ন পরিষদ দল। পরবর্তী খেলার জন্য বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেন মাঠে গড়িয়েছে আজ। প্রথম রাউন্ডে হেরেছেন সাবেক নাম্বার 1 অ্যাঞ্জেলিক কেরবাক। পুরুষ এককে ইতালির ফ্যাবিও ফগনিনি সরাসরি সেটে হারিয়েছেন ওয়াইল্ড কার্ডধারী ফরাসি খেলোয়াড় গ্রেগরি ব্যারিলকে। 6-4, 6-1, 6-4 গেমে জয় পেয়েছেন তিনি। মেয়েদের এককে দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা জিতেছেন রোমানিয়ার প্যাট্রিশিয়া মারিয়া টিগের বিপক্ষে। তার জয় 6-4, 7-6 ব্যবধানে। আরেক ম্যাচে বেলজিয়ামের ব্রিট মিনেনের কাছে প্রথম সেটে টাই ব্রেকারে হেরেও শেষ পর্যন্ত 6-7, 7-6 ও 6-1 গেমে জয় পেয়েছেন পেট্রা কেভিতোভা। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধ বাড়ল 6 জুন পর্যন্ত। নজরদারিতে সীমান্তের 7 জেলা। ফাইজারের করোনা টিকা আনা নিয়ে বিভ্রান্তি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের 3 ধরনের তথ্য। সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে 2টি ভবন। ঝুঁকিপূর্ণ আরও 24টি 10 দিনের জন্য বন্ধ ঘোষণা। মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা। রংপুর ও নরসিংদীতে গ্রেফতার 3। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।